আগুন নেভানোর সঙ্গে সঙ্গে সেখানে নাকি কোটি কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে, মানে পাওয়া গিয়েছে। সুপ্রিম কোর্ট আশা করে যে এলাহাবাদ হাইকোর্ট একটা ডাস্টবিন, এবং সেখানে যত করাপ্ট জুডিশিয়াল অফিসারদের পাঠানো হবে, তাহলে তিনি বলছেন, আমি বলতে পারি এই ঘটনা এখানে হতে দেওয়া যাবে না। বিশ্ব হিন্দু পরিষদের সভায় গিয়ে মুসলিমদের কাঠমুল্লা বিভিন্ন কথা বললেন। তার শরীরের গোপন সমস্ত ইয়েতে অঙ্গে হাত দেওয়া, তার তার পায়জামা ছিঁড়ে ফেলা পর্যন্তকে বলা হচ্ছে এটা থেকে তাকে টেনে নিয়ে যাওয়া, ধর্ষণের, তাকে টেনে নিয়ে চলে যাওয়া। টেনে নিয়ে গিয়ে কালভার্টের তলায় নিয়ে যাওয়া, দুজনে মিলে এই সমস্ত কিছু থেকে নাকি ধর্ষণের ইচ্ছা কোনো প্রকাশ হচ্ছে না। একটা হচ্ছে বিচারপতি ভার্মাকে রিজাইন করতে হবে, আর তার বিরুদ্ধে ইডির তদন্ত চালু করতে হবে। যে যে কোনো লোকের বাড়িতে হতে পারে, বা খুব, হ্যাঁ, হতেই পারে, সরকারের মন্ত্রী শান্ত্রী আমরা হতে পারে। জানি অনেক মন্ত্রীদের বাড়িতে বা তার বান্ধবীর বাড়িতে গাদাগাচ্ছের টাকা পাওয়া গেছে। হাইকোর্টের একজন চিফ জাস্টিসের বিরুদ্ধে এইরকম অভিযোগ আজ পর্যন্ত, এত বড় অভিযোগ হুম, এরকম ভাবে কোনোদিন ওঠেনি। এখন হুম, হোলির দিন তার বাড়িতে যখন হুম, একটি আগুনের ঘটনা ঘটে, তার পরিবারের লোকজন যখন দমকলে খবর দেন, তখন তিনি বাড়িতে ছিলেন না। পরবর্তীকালে দমকলের লোকজন আগুন নেভাতে গিয়ে তারা দেখেন যে একটি ঘরে বস্তা বস্তা টাকা রয়েছে। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আহ, আজকে সকাল থেকে একটি খবর নিয়ে সারা দেশ কিন্তু তোলপাড় চলছে। সেই খবরটি যে প্রকৃত কি, এখনো পর্যন্ত তার সত্যতা সম্পর্কে কিন্তু নানা রকম সংশয়, নানা রকম তর্ক বিতর্ক সমস্ত কিছু রয়েছে। তো সেই খবরটার রহস্যটা সম্পর্কে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ খোলা আড্ডা অনুষ্ঠান করতে চলেছি। এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, প্রথমেই আপনাকে দর্শকদের পক্ষ থেকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটা অত্যন্ত আজকের একটু অন্যরকম হতে চলেছে। আপনি প্রথমেই বলুন যে এরকম একটা ঘটনার খবর আজকে যখন সকালে খবরের কাগজে আমরা দেখলাম যে একজন বিচারপতির বাড়িতে অনেক টাকা পাওয়া গেছে, তারপরে তাই নিয়ে হুম, সারা দিন দেশময় খুব হইচই চললো। এবং তারপরে সুপ্রিম কোর্টের বক্তব্য, এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতির বক্তব্য, সব নিয়ে একটা রহস্য তৈরি হয়েছে। এই হুম। রহস্যটা কি, যদি একটু আপনি আমাদের দর্শকদের কাছে যদি এটা বিশ্লেষণ করেন। দেখো, আমরা যে ধরনের ঘটনার খবর প্রতিদিন দেখতে পাই, মানে বিশেষ করে আহ, গত কয়েক বছর ধরে যে দুর্নীতির বিভিন্ন ধরনের খবর দেখতে পাচ্ছি, কোথাও ইডি, কোথাও সিবিআই, কোথাও বাড়ির ভেতর থেকে কোটি কোটি টাকা উদ্ধার, নগদ টাকা উদ্ধার, এই যে খবর দেখতে পাচ্ছি প্রতিদিন, সেই হিসেবে সেই প্রেক্ষিতে আজকের খবরটাও ছিল একটা মারাত্মক খবর। প্রথমে যেটা ছড়ালো প্রথমে যখন চতুর্দিকে, ঠিক। এবং সবচেয়ে বড় কথা, যত সংবাদ মাধ্যম, যত নামি দামি সংবাদ মাধ্যম, এবং তারা প্রত্যেকেই এই খবরটা দেখালো। টেলিভিশনে আমরা দেখতে পেলাম, এবং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম, এবং বিভিন্ন আইনজীবী, প্রাক্তন বিচারপতিরা মন্তব্য করলেন, এবং খুব কড়া মন্তব্য করলেন। ঠিক। ঘটনাটা কি, প্রথমে কিভাবে ছড়ালো? যে প্রথমে বলা হলো, দিল্লি আমাদের যে হাইকোর্টের বিচারপতি, উনি হচ্ছেন যশবন্ত ভার্মা। যশবন্ত ভার্মা বাড়িতে ছিলেন না, এবং আদ- আদালত এখন তো হোলির ছুটি আছে, চলছে। হুম। কিন্তু সেই সময় তার বাড়িতে আগুন লাগে, হোলির এবং দিন, তার বাড়িতে 14 আগুন তারিখ। লাগার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, হ্যাঁ, হোলির দিন লাগে এবং 14 তারিখ। হ্যাঁ, হ্যাঁ, 14 তারিখে লাগে, ছুটি ছিল, কিন্তু লাগার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বলা হয়, এবং দমকল বাহিনী আসে। একটা দমকল বাহিনী আসবে, এবং স্বভাবতই খুব স্বাভাবিকভাবে পুলিশও সেখানে থাকবে, কারণ হুম। পুলিশ ছাড়া তো হতে পারবে না। যে বিচারপতির বাড়িতে যদি আগুন লাগে, তাহলে পুলিশ সেখানে থাকবেই। এবং সেই সময় একটা খবর ছড়িয়ে গেল বিভিন্নভাবে, বিভিন্নভাবে ছড়ালো। কি খবর? যে দেখা গেল যে আগুন নেভানোর সঙ্গে সঙ্গে সেখানে নাকি কোটি কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে, মানে পাওয়া গিয়েছে, এই খবরটা। এইটা এবং এই আজকে খবরটা মানে, টাইমস অফ ইন্ডিয়া, লিড একমাত্র খবরের কাগজ টাইমস অফ হ্যাঁ, ইন্ডিয়া আজকে সকালে এটা প্রকাশ করলো। প্রকাশ করেছে। প্রকাশ। এটা টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করেছে, এবং তারপরে সমস্ত
সোশ্যাল মিডিয়াতে, ই পেপারে, হিন্দু থেকে আরম্ভ করে যত দামি দামি পত্রিকা সবাই এই খবরটা, মানে বিশেষ করে আমরা যেটা দেখতে পেলাম ই পেপারে সবাই এটা খবরটা করলো এবং তাই দিয়ে প্রতিক্রিয়া জানানো হলো। প্রথমত এই এই খবরটা কি, এইটা হচ্ছে সবচেয়ে বড় রহস্য। কেন না রহস্য? কারণ এই খবরটা যে কতখানি সত্য, কতখানি ঠিক, বা এর পেছনে রহস্য কি, আমরা কিন্তু কেউ জানতে পারছি না। এটা আমাদের দুর্ভাগ্য। কারণ আমাদের তো রাইট টু ইনফরমেশন আছে, আইনও আছে। বিচারপতির বাড়িতে যদি নগদ টাকা উদ্ধার হয়, সেই টাকা যদি কোটি কোটি টাকা হয়, সেটা 15 কোটি হতে পারে, কি 20 কোটি হতে পারে, কি 50 কোটি হতে পারে, এটা আমাদের কাছে ম্যাটার করে না। আনঅ্যাকাউন্টেড মানি যদি হয়, আমি যদি ইফস এন্ড বাটস এর কথা বলছি, ইফ যদি হয়, তাহলে তার সত্যটা জানবার অধিকার প্রত্যেকটি নাগরিকের আছে, ভারতীয় নাগরিকের আছে বলে আমি মনে করি। এবং শুধু আমি মনে করি না, সমস্ত বিচারপতিরা মনে করেন, সমস্ত রাজনীতিকরা মনে করেন, সমস্ত শিক্ষাবিদরা মনে করেন। যারাই ভারতীয় সংবিধানে বিশ্বাস করেন, আস্থা রাখেন, তারাই বিশ্বাস করেন যে এই, মনে করেন যে এটা হওয়া উচিত। কিন্তু আমরা জানতে পারলাম না। কিন্তু কি কি ঘটনা ঘটে গেল অদ্ভুত ভাবে, সেইগুলো বলি। প্রথমত, এই ঘটনা হয়েছে বলে খবর ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম। এমনকি প্রাক্তন বিচারপতি এস এন ধিংরা তিনি বললেন, তিনি একটা খুব দামি কথা বললেন, খুব ধীরে ধীরে পরিষ্কার বললেন যে এই যে আমরা যে খবরটা শুনছি যদি সত্যি হয়, তাহলে বলতে হয় একটা কথা, যে এই যে দুর্নীতির কথা বলা হচ্ছে জুডিশিয়ারিতে, এইটা কিন্তু নতুন কথা নয়। ঠিক এইটা বললেন, এটা কিন্তু হয়ে আছে, মানে ঘুম ধরেছে আগেই, একদম পরিষ্কার উনি বলছেন। হুম। এবং ওনার বক্তব্য যে যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে প্রথম কথা সুপ্রিম কোর্টের একটা কাজ করা উচিত ছিল, হুম। এফআইআর করতে বলা উচিত ছিল। এটা সুপ্রিম কোর্ট করতে বলতে পারে, সুপ্রিম কোর্টের এই অধিকার আছে, এফআইআর করতে বলতে পারে, সুপ্রিম কোর্ট অনুমতি দিতে পারতো। কিন্তু অদ্ভুত ভাবে সুপ্রিম কোর্ট সেটা দেয়নি। এটা কিন্তু উনি উজ্জ্ব রাখলেন, ধিংরা বললেন সুপ্রিম কোর্ট দেয়নি। কেন সেটা উনি আর কিছু বললেন না, কিন্তু যেটা বললেন, কিন্তু তারপরেই আমরা শুনলাম যে এই যে দিল্লি হাইকোর্টের বিচারপতি ভার্মা, তাকে বদলি করা হয়ে গেছে ফের এলাহাবাদ হাইকোর্টে। তিনি এলাহাবাদ হাইকোর্টেই আগে ছিলেন, সেখান থেকেই তিনি দিল্লি হাইকোর্টে এসেছিলেন, তাকে 21 সালে, ফেরত 21 সালে পাঠানো, তাকে, ফেরত 21 সালে। ফেরত পাঠানো হচ্ছে। হ্যাঁ। এই প্রসঙ্গেও ধীরা একটা খুব দারুণ কথা বলেছিলেন। তিনি বললেন যদি এটা হয়, যদি দেখা যায়, তাহলে বলতে হয় অনেক সময় থানাতে যেরকম ক্লোজ করে দেওয়া হয়, একজন কারোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, খুব বড় রকমের অভিযোগ, তাকে ক্লোজ করে দেওয়া হলো। তারপরে আবার কিছুদিন পরে সব ঠান্ডা হয়ে গেলে আবার তাকে নিয়ে এসে যে যে যেখানে ছিল সেখানে বা তার চেয়ে উঁচু জায়গায় রেখে দেওয়া হলো, কাজ করতে দেওয়া হলো। এইভাবে কাজটা হচ্ছে যদি মনে হয়, তাহলে সেটা খুব মারাত্মক। ঠিক এই কথাটা উনি বললেন। এটা হচ্ছে তিনি বললেন। কপিল সিবাল বললেন যে অবিলম্বে সুপ্রিম কোর্টের ইনকোয়ারি শুরু করা উচিত, ইন হাউস ইনকোয়ারি শুরু করা উচিত। এবং আরো বেশি প্রতিক্রিয়া হলো, সেটা হচ্ছে এলাহাবাদ হাইকোর্টের বার। এলাহাবাদ হাইকোর্টের বারের, যদি তুমি নাম বললে, সভাপতি অরুণ তিওয়ারি, তিনি তীক্ষ্ণ ভাষায়, তীব্র ভাষায় এই গোটা ঘটনাটা সমালোচনা করলেন, এমন ভাবে সমালোচনা করেছেন যে সেটা মানে বলতে গেলে এতটা কড়া তিনি কতদিন আগে হয়েছেন বা এখন সাম্প্রতিক কালে হয়েছেন কিনা এটাও কেউ বলতে পারছেন না। কারণ তিনি বলছেন যে এই ঘটনার পরে যদি সুপ্রিম কোর্ট আশা করে যে এলাহাবাদ হাইকোর্টটা একটা ডাস্টবিন এবং সেখানে যত করাপ্ট জুডিশিয়াল অফিসারদের পাঠানো হবে, তাহলে তিনি বলছেন, আমি বলতে পারি এই ঘটনা এখানে হতে দেওয়া যাবে না। এবং তিনি বললেন, তিনি এমন কথা বলে দিলেন যে বিচারপতি ভার্মা যদি আসেন এলাহাবাদ হাইকোর্টে, তাহলে তিনি তার এজলাসে বসতেও যাবেন না। বিচারের জন্য সওয়াল করা তো অনেক দূরের কথা, তিনি বসতেও যাবেন না। এবং এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে যেরকম আগুনের মতন ছড়িয়ে পড়েছে, তার থেকে বোঝা যাচ্ছে কতখানি উত্তেজনা হয়ে আছে। এই ঘটনাটা আমরা দেখলাম। তারপরে কিন্তু অদ্ভুত কিন্তু আমি ভাবে একটু সুপ্রিম আপনাকে কোর্ট। একটা জিনিস ধরিয়ে দিচ্ছি এর হ্যাঁ, মাঝখানে। সেটা হচ্ছে হ্যাঁ, এর হ্যাঁ, মধ্যে আমি দেখলাম যে যারা কলেজিয়াম ব্যবস্থার প্রবল
সমালোচক যে গোষ্ঠীটা, আমাদের শাসক দল, তারা কিন্তু এই ব্যবস্থাটাকে কলেজিয়াম ব্যবস্থার সঙ্গে জুড়ে নিয়ে তারা কিন্তু এটাকে সমালোচনা শুরু করলো। অর্ণব গোস্বামীর চ্যানেলে হরিশ সালভে এসে তিনি সরাসরি, এবং অর্ণব গোস্বামী কেন কলেজিয়াম ব্যবস্থা থাকবে, এই কলেজিয়াম ব্যবস্থার এই যে এইটা তারা সমালোচনা করতে শুরু করলো। গৌতম দা, আপনি বলুন। কিন্তু যেটা হলো, সুপ্রিম কোর্ট সেকেন্ড হাফে একটা প্রেস রিলিজ পাঠালো, এবং সেই প্রেস রিলিজটায় সুপ্রিম কোর্ট বলল ভুয়ো কিছু খবর বাজারে ছড়িয়েছে, ভীষণ ভাবে ছড়াচ্ছে, এটা একেবারেই বন্ধ হওয়া দরকার, নাম্বার ওয়ান। কিন্তু ভুয়ো খবরটা কোথায়, কেমন, কি, কোনখানে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রেস রিলিজে আমি দেখতে পাইনি এবং অনেকেই দেখতে পায়নি। কিন্তু যেটা হলো, এইটা বললে যে ভুয়ো খবর ছড়াচ্ছে, তারপরে সুপ্রিম কোর্ট বলেছে যে এই যে বলা হচ্ছে যে জাস্টিস বার্মাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এলাহাবাদ হাইকোর্টে, এটার সঙ্গে এই ভেতরে যে ইন হাউস ইনকোয়ারি বলা হচ্ছে আরেকবার সুপ্রিম কোর্টের ভেতরে, যেটা, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাকে ট্রান্সফার করা হচ্ছে কিনা, সত্যি এই কারণের কিনা, অন্য কোনো কারণে হচ্ছে কিনা, বা তার ট্রান্সফার হওয়ার কথা ছিল কিনা, এইসব কিন্তু পরিষ্কার নয়। কিন্তু এইটা বলা হলো যে ট্রান্সফার হওয়ার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র নেই নেই এবং এটা বলা হলো, আবার কিন্তু বলা হলো ইন হাউস ইনকোয়ারি যেটা, সেটা হবে, সেটা হবে, হবে না কিন্তু বলেনি, হবে। কিন্তু কিরকম ভাবে হবে? প্রথমত, যে সমস্ত সংশ্লিষ্ট বিচারপতি আছেন তাদের কাছে মতামত চাওয়া হবে, দিল্লি হাইকোর্টের কাছে চাওয়া হবে, এবং জাস্টিস ভার্মার কাছেও ইনপুট নেওয়া হবে। সমস্ত কিছু নিয়ে তারা, সুপ্রিম কোর্ট দেখবে যে এটা কোন অবস্থায় আছে, কিভাবে আছে, এবং তারপরে পরবর্তী পদক্ষেপ করা হবে এই ঘটনার। এটা একটা খানিকটা হচ্ছে কি, এটা আমার কথা নয়, এটা কিন্তু বিচারপতিরা, অন্য বিচারপতি বা অন্য যারা বিশেষজ্ঞ তারা বলছেন এটা একটা ঝুলিয়ে দেওয়া ব্যাপার হচ্ছে, এটা ঝুলে যাওয়ার ব্যাপার হচ্ছে। এর আগে তোমার মনে আছে নিশ্চয়, এই এলাহাবাদ নিশ্চয়ই। হাইকোর্টে এর আগে আমরা দেখেছি এই শেখর কুমার যাদবের কথা। শেখর কুমার যাদব, যাদবের, যিনি হ্যাঁ। বিশ্ব হিন্দু পরিষদের সভায় গিয়ে মুসলিমদের কাঠমোল্লা বিভিন্ন কথা বললেন, সাংঘাতিক ভাবে হিন্দু ধর্মের প্রচারের মতন করে বলেছিলেন, এবং সেই শেখর যাদবকে বলা হয়েছিল ক্ষমা চাইতে পাবলিকলি। হুম। এবং সেটা এমনকি কপিল সিবাল বলছেন তিনি চেয়েছিলেন কিনা আমারও জানা নেই, তারও জানা নেই তিনি সেভাবে চেয়েছিলেন কিনা, তারা জানা নেই। হুম। তার যদি না জানা থাকে, আমরা তো অতি ক্ষুদ্র মানুষ, বরং আমরা কি আমরা করে কিন্তু জানবো? একটা উল্টো কিন্তু স্টেটমেন্ট পেয়েছি, যে তিনি বলেছেন যে আমি যেখানে হ্যাঁ, দাঁড়িয়েছিলাম সেই বক্তব্যই স্থির থাকবো, আমি কিছু করব ঠিক না, থাকবো। পরিবর্তন করব। হ্যাঁ, হ্যাঁ। এবং শুধু তাই নয়, তিনি পরে একটা রাম জন্মভূমি প্রসঙ্গে একটি জায়গায় সেখানে গিয়েও তিনি বলেছেন তিনি সেখানে গিয়ে ভাষণ দেবেন, বক্তৃতা করবেন, এটা বলেছেন। এটা হচ্ছে এলাহাবাদ হাইকোর্টে আমরা দেখেছি, এবং সেখানে কিন্তু সেই তাকে, সেই বিচারপতি যাদবের বিরুদ্ধে কোনো রকমের কোনো ধরনের যাকে বলা হয় পদক্ষেপ করা হয়নি, সুপ্রিম কোর্ট করেনি, আর কিছু করেনি, থেমে গিয়েছে। আবার এই এলাহাবাদ হাইকোর্টে পরপর যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি সেটা খুবই আশ্চর্যজনক। তুমি জানো নিশ্চয়ই তো, আবার সম্প্রতি জাস্টিস ঘটনা মিশ্রার ঘটেছে। ঘটনা, এটাও আপনি যদি একটুখানি বিশ্লেষণ করেন। হ্যাঁ, এইটা হচ্ছে এই যে হ্যাঁ, জাস্টিস মিস্টার ঘটনা, যে কোন নাবালিকাকে, 11 বছরের নাবালিকাকে লাঞ্ছনা করা হয়ে, গ্র্যাবিং দ্য ব্রেস্ট, তার শরীরের গোপন সমস্ত ইয়েতে, অঙ্গে হাত দেওয়া, তার তার পায়জামা ছিঁড়ে ফেলা পর্যন্তকে বলা হচ্ছে, এটা থেকে তাকে টেনে নিয়ে যাওয়া, ধর্ষণের, তাকে টেনে নিয়ে চলে যাওয়া। টেনে নিয়ে গিয়ে কালভার্টের তলায় নিয়ে যাওয়া, দুজনে মিলে, এই সমস্ত কিছু থেকে নাকি ধর্ষণের ইচ্ছা কোনো প্রকাশ হচ্ছে না, মানে ধর্ষণের ইচ্ছা বলে বোঝা যাচ্ছে না এটা। আমার অবশ্য জানা নেই এরপরে ধর্ষণের ইচ্ছা বলতে আর কি কি থাকে, যাই হোক, এটা এটা ভয়ঙ্কর এইটা হয়, সারা দেশময় এটা নিয়ে একটা হইচই পড়ে গেছে। দেশময় হল। এই সমস্ত কিছু এলাহাবাদ হাইকোর্ট নিয়েছে। সবচেয়ে বড় কথা, এর আগে কিন্তু একবার সুপ্রিম কোর্ট ঠিক এই ধরনের কথা বলেছিল, যে সামথিং ইজ রটন ইন এলাহাবাদ হাইকোর্ট। এটা এটা যদিও আমাদের হ্যামলেটের কথা ছিল, সামথিং ইজ রটন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক, ডেনমার্ক। ঠিক এক্স্যাক্টলি সেই রকম মনে হচ্ছে যে সামথিং ইজ রটন ইন এলাহাবাদ হাইকোর্ট। এটা আমার কথা নয়, সুপ্রিম হ্যাঁ। কোর্টের কথা। এখন সুপ্রিম কোর্ট অন্যরকম ভাবতেও পারে, করতেও পারে, কিন্তু আমার আশ্চর্য লাগছে এটাই, যে যেটা অরুণ তিওয়ারি যে ডিমান্ডটা করেছেন,
ঠিক যে ডিমান্ডটা, আর কোথাও একটা সূক্ষ্মভাবে জাস্টিস ধিংরাও সেই কথাটাই বলেছেন, একটু অন্যভাবে এফআইআর করতে বলেছেন। আর ইনি বলেছেন যে একেবারে দুটো জিনিস দাবি করছি, একটা হচ্ছে বিচারপতি ভার্মাকে রিজাইন করতে হবে, আর তার বিরুদ্ধে ইডির তদন্ত চালু করতে হবে, ইডি কে তদন্ত করতে হবে সমস্ত ব্যাপারটায়। সন্ধ্যেবেলায় হ্যাঁ, হ্যাঁ। আরেকটা কিন্তু হুম, স্টেটমেন্ট এসেছে, হুম। এসেছে যে দমকল বাহিনীর যিনি প্রধান সেখানে ছিলেন, তিনি আবার বলেছেন যে তিনি নাকি কোন রকম নগদ টাকা সেখানে দেখতে পাননি। কিন্তু অদ্ভুত ভাবে পুলিশের কাছ থেকে একটা স্টেটমেন্ট এসেছিল, পুলিশ বলেছে টাকা দেখেছে, পুলিশ কিন্তু কোনো স্টেটমেন্ট দেয়নি, পুলিশ থেকে কোনো এই ধরনের স্টেটমেন্ট কিন্তু এখনো আমরা আসেনি। আমরা যে অরিজিনাল টাইমস অফ ইন্ডিয়ার যে রিপোর্টটা আমি দেখলাম, তাতে কিন্তু হুম, কথাটা রয়েছে রিকভারি, টাকাটা হ্যাঁ, উদ্ধার করা রিকভারি, হয়েছে। রিকভারি উদ্ধার শব্দটা, করা কত হয়েছে। টাকা যদিও বলা হ্যাঁ, হয়নি, কিন্তু হ্যাঁ, রিকভারি। এবং পুলিশ, যেহেতু একজন জাস্টিসের বাড়িতে আগুন লেগেছে, সেখানে হুম। দমকল বাহিনীর সঙ্গে পুলিশও গেছে, পুলিশও পুলিশ তো সেখানে যাবেই, যাবেই। এমনিতেই পুলিশ তো, এমনিতেই তো পুলিশ, এমনিতেই তো থাকতেই পুলিশ হবে। পোস্টিং থাকবেই, বিচারপতি এবং বাড়িতে পুলিশই এমনিতে। প্রথম তার যারা যান, তারা তারা সুপিরিয়র অফিসারকে জানান, এবং সুপিরিয়র অফিসাররা সেটা সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে জানান, এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই সমস্ত কাজটা হয়েছে বলে শোনা যাচ্ছে। হুম। এবারে পুলিশ দেখো, অফিসার সুপ্রিম কোর্টে জানাননি, পুলিশ অফিসার প্রশাসনকে জানান, সরকারকে জানান আর কি। প্রশাসনকে। সরকারের হুম, প্রশাসন, সরকার থেকেই তারা সুপ্রিম কোর্টে জানানো হয়। ঠিক আছে, জানানো এরকম হলো। ভাবেই হতে পারতো, কিন্তু আহ, যেটা আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে একজন জাস্টিসের বাড়িতে যদি এরকম একটা অভিযোগ ওঠে, সত্যি মিথ্যে হুম, আমরা সে তর্কে যাচ্ছি না, যদি এরকম একটা হুম, অভিযোগ ওঠে, সেখানে আমাদের যারা এই ব্যবস্থাটা তৈরি করেছেন, তারা তো কোনোদিন ভাবেননি যে এরকম একটা অভিযোগ চলে আসবে, এরকম একটা। তো সেক্ষেত্রে তাদের হুম, কোনো তাদের কিভাবে তদন্ত করা হবে, সেই হুম। প্রক্রিয়াটাই তো খুব স্বচ্ছ নয়। কারণ না, কারণ না, পুলিশে মামলা করা যাবে না, পুলিশের না, এখতিয়ারের মধ্যেই পড়ে না, বিষয়টা না। একমাত্র সুপ্রিম কোর্ট তার এখতিয়ারে আছে। অতএব এটা হুম, আপনি কিভাবে করবে যে এটা এটা কি হতে পারে, এটা যদি সত্যি এরকম অভিযোগ হয়ে থাকে, তাহলে হুম। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের করণীয়টা কি? সুপ্রিম কোর্ট দুটো, প্রথমত সুপ্রিম কোর্ট এটা করতেই পারে যদি দেখা যায় এত বড় একটা অভিযোগ, যদি অভিযোগ আমি ধরলাম হ্যাঁ। প্রাইমা ফেসাই যদি দেখে যে এটা হতে পারে, প্রথমেই তো একজন সাধারণ সরকারি কর্মচারী হোক বেসরকারি কর্মচারী হোক, যদি বাড়িতে আনঅ্যাকাউন্টেড 10 লাখ টাকা থাকে, 15 লাখ হুম, টাকা থাকে, 1 কোটি টাকা থাকে, তাহলে কি করা হয়? তাহলে তো একটা এফআইআর হয়, একটা হুম, তদন্ত শুরু হয়, হুম। একটা তদন্ত সংস্থা তদন্ত শুরু করে, একটা মামলা হয়, ফৌজদারি মামলা হয়। সুপ্রিম কোর্ট সেটা তো সেটা সুপ্রিম সেটা কোর্ট অনুমতি কোনো আইএএস অনুমতি আইপিএস, দিতে কোনো পারে। যে কোনো লোকের বাড়িতে হতে পারে, বা খুব, হ্যাঁ, হতেই পারে, সরকারের মন্ত্রী শান্ত্রী আমরা হতে পারে। জানি, অনেক মন্ত্রীদের বাড়িতে বা তার বান্ধবীর বাড়িতে গাদাগাচ্ছের টাকা পাওয়া গেছে। টাকা টাকা, সেটা, হ্যাঁ, হ্যাঁ। কোটি কোটি টাকা পাওয়া গেছে এমন জানি, আমার তাড়াতাড়ি জেলখানায় হচ্ছে যে তদন্ত চলছে। প্রথমত হচ্ছে তদন্ত যদি ডিলেট হয়, আমি এইটা বলছি, ধরে নেওয়া যাক যে এর পেছনে কি কারণ আমরা জানি না, কিন্তু যেহেতু এত বড় ভাবে উঠে এসেছে খবরটা, এতখানি বড় ভাবে, তাহলে সুপ্রিম কোর্টের প্রথম কাজ হবে এই সন্দেহের নিরসন করা, এবং সুপ্রিম কোর্টের নিজস্ব যে, নিজেদের যে সন্দেহ, ভেতরে সংশয় সৃষ্টি হয়েছে, কারণ সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি এবং বিভিন্ন ধরনের এই যারা আইনজ্ঞ, তারা তো বলছেন এই কথাটা, তাহলে তাদের সংশয়টাও তো নিরসন করা দরকার, সেটার জন্য তো তদন্ত দরকার, সেটা প্রথম কথা। আর কি করতে পারা যেত? সুপ্রিম কোর্ট বলতে পারতেন যে যে তো আপনি পদত্যাগ করুন, এবার তিনি পদত্যাগ নাও করতে পারেন, নাই করতে পারেন, সেটাও তার অধিকার আছে। তখন সুপ্রিম কোর্টকে পার্লামেন্টে পাঠাতে হবে, প্রশাসনের কাছে, যে পার্লামেন্টে ইমপিচমেন্ট নিয়ে আসা বা এই ধরনের কিছু। এবং পার্লামেন্টের মেজরিটি তো ন্যাচারালি ভারতীয় জনতা পার্টি, এখন যারা আছে, অন্য সময় অন্য কেউ থাকে, এখন তারা সেটা কি করবে না করবে সেটা তাদের উপর ছাড়া যেত। কিন্তু সুপ্রিম কোর্টকে এইটুকু মনে হয়, এটা সবাই আশা করেছিলেন যে আরেকটু তাড়াতাড়ি, আরেকটু খুব মানে এই সমস্ত প্রক্রিয়াটা আরেকটু চালু হবে। কিন্তু সারা দিন ধরে ঘটে গেল, সারা দিন ঘটে যাওয়ার পরে একটা সুপ্রিম কোর্ট এমন একটা স্টেটমেন্ট দিল, সেই স্টেটমেন্টটা সত্যি কথা বলতে
খুব বড় আইনজ্ঞ বা যারা বিচারপতি আর প্রাক্তন বিচারপতি বা যারা সংবিধান বিশেষজ্ঞ, তারা হয়তো এর ব্যাখ্যা করতে পারবেন। এই আমাদের মতন সাধারণ লোকের পক্ষে এই ব্যাখ্যাটাই করা মুশকিল হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট যেটা বলতে চাইছে। কারণ সেখানে সুপ্রিম কোর্ট একটা পয়েন্ট অ্যাড করেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাতে বলছে যে জাস্টিস ভার্মা হচ্ছেন দিল্লি হাইকোর্টের সেকেন্ড মোস্ট সিনিয়র জাজ। সিনিয়র জাজ, হ্যাঁ। সেকেন্ড মোস্ট সিনিয়র জাজ হ্যাঁ, দিল্লি হাইকোর্টের। এবং শুধু তাই নয়, তিনিও কলেজিয়ামের, দিল্লি হাইকোর্টের কলেজিয়ামের সদস্য। ঠিকই। তার মানে তার অনেক পজিশনটা অনেক উপরে, এটা বলছে সুপ্রিম কোর্ট। এই এত বড় অভিযোগের পরে যদি এই কথাটা বলা হয়, তাহলে আমাদের মনে হয় যেন যে সুপ্রিম কোর্ট মনে করছে যে এই যে যা যে যতখানি খবর হয়েছে সেই খবরটার সত্যতা নিয়ে যথেষ্ট সংশয় আছে, এই ধরনের একটা কোনো কথা যেন মনে হচ্ছে যেন সুপ্রিম কোর্টের কাছ থেকে আসছে। এটা এইটুকু আমরা মনে করছি। গৌতম দা, একটা আমি দেখছিলাম যে এর আগে এত বড় ঘটনাটি নিয়ে তো আমাদের দেশে কোনোদিন সুপ্রিম কোর্টের যে হাইকোর্টের একজন চিফ জাস্টিসের বিরুদ্ধে এইরকম অভিযোগ আজ পর্যন্ত, এত বড় অভিযোগ এরকম ভাবে কোনোদিন ওঠেনি আমাদের এতদিনের ইয়েতে। একটা ঘটনা উঠেছিল, সেটা হচ্ছে যে সম্ভবত 90-এর দশকে, আপনার মনে থাকতে পারে সম্ভবত, জাস্টিস রামস্বামী বলে একজন সুপ্রিম কোর্টের জাজ, তার বিরুদ্ধে একটা এরকম দুর্নীতির অভিযোগ উঠেছিল। যদিও তুলনায় সেটা ছিল অন্যরকম একদমই, কোনো আর্থিক দুর্নীতি সেভাবে নয়। তিনি তার সরকারি বাসভবনে এমন কিছু ফার্নিচার এবং ইউজ করেছিলেন এবং সে টাকা বিল এবং করেছিলেন সেগুলো সরকারের কাছে। তার যে একটি মানে তার যে কোটার বাইরে গিয়ে তিনি বেশি খরচ করেছিলেন, এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন চিফ জাস্টিস, সম্ভবত জাস্টিস মুখার্জি তখন ছিলেন, তিনি অত্যন্ত কড়া তাকে সমালোচনা করেছিলেন প্রকাশ্যে। এবং তিনি এইটা ইমপিচমেন্টের জন্য তিনি পার্লামেন্টে পাঠিয়ে দেন রামস্বামী। যদিও সেটা ইমপিচমেন্ট মেজরিটি না পাওয়ার জন্য শেষ পর্যন্ত হয়নি, কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কিন্তু এই কাজটা করেছিলেন রামস্বামীর ক্ষেত্রে, জাস্টিস রামস্বামীর ক্ষেত্রে। তো এইটাই আমার মনে হয় ভারতবর্ষের এখনো পর্যন্ত এই ধরনের কেসের সব থেকে বড় উদাহরণ। কিন্তু এইটা যদি সত্যি হয়, তাহলে তো তার তার গুরুত্ব, তার মাত্রা অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। আর সেখানে সেটা জাস্টিস মুখার্জি, চিফ জাস্টিস যিনি ছিলেন, সম্ভবত জাস্টিস মুখার্জি, তিনি যে ভূমিকা নিয়েছিলেন, এখনো কি আমাদের সেই ভূমিকাটা পাওয়া উচিত সুপ্রিম কোর্টের কাছ থেকে? দেখো না, এই 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 প্রসঙ্গে আসার আগে আমি তোমাকে আরেকটু একটু আরেকটু অন্য প্রসঙ্গ আমার মনে হচ্ছে বলা দরকার। সেটা হচ্ছে যে আমরা ধরছি, এইটা ধরে নিলাম আমরা যে এই সমস্ত একটা সংশয়ের বাতাবরণ আছে, রহস্য আছে, সব বুঝলাম। দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস DK উপাধ্যায় এই ঘটনার প্রেক্ষিতে যে প্রতিক্রিয়াটা দিলেন, সেটা খুব অদ্ভুত ভাবে ভীষণ রকমের কড়া। তিনি বললেন যে তিনি স্তম্ভিত হয়ে গেছেন এই ঘটনা শুনে। এবার আমি কেন বললাম এই কথা? দিল্লি হাইকোর্টের যিনি চিফ জাস্টিস, দিল্লিতেই তারই সঙ্গে বিচারপতি, সেই বিচারপতির বিরুদ্ধে এইরকম যদি অভিযোগ ওঠে, এবং আমি যদি পুলিশেরও বলি বড় মহলও হয়, তাহলে কি তার কাছে কোনো খবর যায়নি? তিনি এই এই ধরনের প্রতিক্রিয়া দিলেন কেন? তার কাছে কি যদি যেত তাহলে তিনি কি এই প্রতিক্রিয়া দিতেন? এটা আমার মনে হয় না। এটা যারা, এটা কোথায় যেন একটা মনে হচ্ছে এটা এটা কিরকম একটা, মানে দুয়ে দুয়ে চার হচ্ছে না মনে হচ্ছে। তিনি কেন এই ধরনের প্রতিক্রিয়া দিলেন যে তিনি সমস্ত দেখে স্তম্ভিত, ভাবতেই পাচ্ছেন না? তিনি কেন বললেন এই কথা? তার তো বলার কথা ছিল তিনি প্রথমেই বলতেন, কারণ তার কাছে ন্যাচারালি খুব স্বাভাবিকভাবে যে পুলিশ যেখানেই জানাক তিনি তো জানতে পারবেন। দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস, তার তো সমস্ত জায়গায় অবিলম্বে তিনি সমস্ত খবরটা এবং পাবেন। যেখানে হাইকোর্টের সম্মান জড়িত, দিল্লি হাইকোর্টের সেইটাই সম্মান, বলতে চাইছি এক্স্যাক্টলি। এইটা খুব এইটা খুব আমার কাছে এই সমস্ত জিনিসটা ওই জন্য সত্যি কথা খুব রহস্যাবৃত। এবং সেখানে আমি জানি না এরপরে কি হবে। তবে দুটো জিনিস আমরা বলতে পারি, যেহেতু সুপ্রিম কোর্ট এটা বলেছে, আমি তো এটা বলতে পারবো না যে এইটাই হয়েছে, আমি এটা বলতে পারবো না। আবার সুপ্রিম কোর্ট এমন ব্যাখ্যা করে দেয়নি, যেটা এটা বলছে যে না এই ঘটনা ঘটেইনি, এটাও বলছে না।
কারণ সুপ্রিম কোর্ট বলছে ইন হাউস এনকোয়ারি হবে। তাহলে কিসের এনকোয়ারি হবে? কিছু একটা নিশ্চয়ই ইনকোয়ারি হবে, কিছু একটা কারণে। অথবা আমরা 50-50 যদি ধরে নিই, এই না, ধরনের অভিযোগ। গৌতম দা, একটা জিনিস আমরা যদি একটু ঘটনাটার উল্টো দিক থেকে দেখি, যে কোনো বিচারপতি, তিনি সেই সময় ছিলেন না যখন হুম, হোলির দিন তার বাড়িতে যখন একটি আগুনের ঘটনা ঘটে, তার পরিবারের লোকজন যখন দমকলে খবর দেন তখন তিনি বাড়িতে ছিলেন না। পরবর্তীকালে দমকলের লোকজন আগুন নেভাতে গিয়ে তারা দেখেন যে একটি ঘরে বস্তা বস্তা টাকা রয়েছে। এইটা আমরা হুম, শুনেছি, যেটা আমরা হুম, পড়েছি খবরের কাগজে প্রথম হুম, রিপোর্টিং। হুম, এটা যদি আমরা একটু অন্যভাবে দেখি, যে এটা তো সাজানো ঘটনাও হতে পারে। এমন তো হতে পারে হুম, যে হুম, সেই বিচারপতি যখন তার ছিলেন না, সেই ব্যাপারটাকে হুম, সহজে হুম, হুম, সেটাকে ইয়ে করে ঠিকই তাই। তাকে ইমপ্লিকেট, তাকে ইমপ্লিকেট। ইমপ্লিকেট তাহলে করার জন্য। এইখানে আজকে আমরা সারাদিন ধরে যে হুম, কাণ্ডটা আমরা দেখলাম সমস্ত হুম, আমরা হুম, মিডিয়াতে এবং মেইন স্ট্রিম মিডিয়াতেও দেখলাম, মেইন স্ট্রিম হুম, মিডিয়াতে যাদের আমরা গদি মিডিয়াতে বলি, তারাও হুম, এটা এক নাগাড়ে এটা প্রচার করে গেল। তো হুম, সেইখানে কি দাঁড়িয়ে একটা সংশয়ের জায়গা, কি আমরা একদম কি ক্লিন চিট বলে দিতে পারি যে আমরা কি মিডিয়া ট্রায়াল করে যে না এটা সত্যিই ঘটনা যে এরকম হয়েছে? না, হুম, তাকে আত্মপক্ষ সমর্থনেরও তো জায়গা দিতে হবে, এবং সুপ্রিম কোর্টের ঠিক এটা তো আছে। বড় দায়িত্ব যে তাদেরও এগিয়ে এসে হুম, এটা পরিষ্কার হুম, করতে হুম, হবে মানুষের কাছে, বিশেষ করে সমস্তটাই তো ট্যাক্স পেয়ারের মানি। এবং হুম, বিচারের কাছে আমরা যখন যাই, বিচার ব্যবস্থার কাছে, তখন তো সেটাই শেষ কথা, আমরা হুম। তো শেষ আশ্রয় হিসেবে সেখানে যাই। গৌতম দা। দুটো জিনিস আছে। তুমি সুব্রত, যেটা প্রশ্নটা করলে, এর এর পেছন এইটার ক্ষেত্রে দুটো অ্যাঙ্গেল আছে। একটা অ্যাঙ্গেল হচ্ছে যে শাসক দল বহুদিন ধরে চাইছে কলেজিয়াম প্রথাটা বন্ধ হোক। এবং এই জাস্ট জুডিশিয়ারির অ্যাকাউন্টেবিলিটি নিয়ে ভীষণ রকমের সরব এবং মুখর হন আমাদের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর। এবং জগদীপ ধনকর মানে চেয়ারপারসন রাজ্যসভা, তিনি আজকেও বলেছেন, জয়রাম রমেশ কংগ্রেসের যখন এই প্রসঙ্গটা তোলেন সকালে, জয়রাম রমেশ পার্লামেন্টে এই প্রসঙ্গ তুলেছেন একদম এই কথাই, তখন তিনি বলছেন, আমরা এটা নিয়ে ভীষণ রকম উদ্বিগ্ন, এবং শুধু তাই নয়, আমি যা যা করার সবই করব, যেখানে যেখানে পাঠাবার সেখানে আমি পাঠাবো। শুধু উনি একটা কথা বলেছিলেন যে 55 জনের একটা বোধহয় সম্ভবত, যতদূর আমার মনে পড়ছে, সই করা কাগজ তার কাছে গিয়েছে, এবং তার মধ্যে আবার 3, 4, 5 জন বলেছে না, সই তাদের নয়। অর্থাৎ তাও যদি 50 জন হয়, তারা যদি আবার ফ্রেশ করে পাঠিয়ে দেয়, তাহলে তিনি যা যা করার করবেন। তাহলে এত দূর গেছে ঘটনা। আমি এটা বলতে চাইছি, তা এই যে তুমি যেটা বলছো ঠিকই তাই। যদি এটা কলেজিয়ামের প্রথার বিরুদ্ধে যায়, তাহলে শাসক দলের একটা লাভ আছে, লাভ নেই তা তো নয়, আছে। ওরা চাইছে কলেজিয়ামটা বন্ধ হয়ে যায়। কলেজিয়ামটা বন্ধ হয়ে গেলে নিজের মতন করে সমস্ত বিচারপতিদের বসানো যাবে, এটা একটা হতে পারে। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এটাও আমার মনে হয় যে এনা এনাকে ভিকটিম কেন করা হলো? কেন এমন একজনকে ভিকটিম করা হলো কেন? ঠিক। যে যে হঠাৎ করে এ, অন্য সবাইকে ছেড়ে দিয়ে এনাকেই ধরা হলো কেন, এটাও রয়ে গেল। কাজে আমি প্রথম থেকে আমরা যে মানে যেভাবে ঘটনাটা এগোচ্ছি, ঠিক এক্স্যাক্টলি সেটাই, যে এত সারা দিন ধরে যে ঘটনা ঘটলো, যে একটা সাংঘাতিক রহস্যাবৃত একটা ঘটনা ঘটে গেল। এবং কাকে নিয়ে? একজন হাইকোর্টের বিচারপতিকে নিয়ে, দুর্নীতির প্রসঙ্গ। এটা আমার মনে হয় প্রশাসন এবং বিচার বিভাগ, প্রশাসনেরও এতে দায়িত্ব আছে। প্রশাসন নিজেও তো কিছু একটা, মানে সঙ্গে সঙ্গে কিছু একটা বলতে পারতো, যে আমরা বিচার বিভাগকে অবিলম্বে জানিয়েছি, আপনারা এক্ষুনি সিদ্ধান্ত নিয়ে আমাদের জানান, যারা আমরা কিছু করতে পারি কিনা, বা আমরা কিছু করব কিনা। আর বা এমনকি সুপ্রিম কোর্টও সেটা বলতে পারতো, যে হোম মিনিস্ট্রিকে, যে এইটা এক্ষুনি করতে হবে, বা এই ধরনের কিছু। এইটা হলো না, সারাদিন ধরে চলতে লাগলো। পরে সন্ধ্যেবেলায় এমন একটা মানে অ্যাম্বিগুইটি রেখে, ধোঁয়াশা রেখে একটা ব্যাখ্যা সুপ্রিম কোর্টের কাছ থেকে এলো। এটা খুব একটা মনে হচ্ছে আমাদের সাধারণ মানুষের কাছে খুব আর সন্দেহটা আরো কিরকম ধরনের বেড়ে বেড়ে যাচ্ছে, সংশয়টা বেড়ে বেড়ে যাচ্ছে বিচার বিভাগের সম্পর্কে। সংশয়টা সাধারণ মানুষের বেড়ে যাবে এর ফলে। এইটা বন্ধ হওয়া দরকার, এইটা সবচেয়ে আগে দরকার বন্ধ হওয়া। সুব্রত, এইটা আমি মনে করি। হ্যাঁ, গৌতম দা, আপনি খুব সুন্দর আজকে আমাদের এই আজকের যে আমরা অনুষ্ঠানটা যেভাবে আমরা ভেবেছিলাম যে আমরা একটা খুব খুব নিরপেক্ষ অবস্থান থেকে যে আমরা সমস্ত সংবাদের
দুদিকটাই, দুটো দিকই আমরা পরিষ্কার করে আমরা দেখব। এবং সারা দেশের সামনে এখন একটা খুব বড় প্রশ্ন এবং সংশয় এখন এই মুহূর্তে, যে সত্যি কি হয়েছিল এটা জানার অধিকার কিন্তু আমার হুম, মনে হয় প্রত্যেকটা দেশবাসীর আছে। প্রত্যেকটা যারা নইলে, নিশ্চয়। আর এটা যদি পরিষ্কার না করতে পারে আমাদের সুপ্রিম কোর্ট এবং হুম, সরকার, তাহলে আগামী দিনে হুম, কিন্তু আমাদের গণতন্ত্রের উপরে একটা বড় রকম হুম, হুম, আঘাত তৈরি হবে। হুম, তো সেই জন্য হুম, আমরা চাই যে এটা খুব দ্রুত এটা এটা হয়, যদি সত্যি হয় তাহলে তার সাজা, তার যা যা সাজা আমাদের আমাদের সংবিধানে, আমাদের আইনে যা আছে, তার সর্বোচ্চ সাজা নিশ্চয়ই দেওয়া হবে। আর যদি মিথ্যে হয় তাহলেও সেটাকে পরিষ্কার করে বলতে হবে যে আমাদের এখানে এরকম ঘটনা ঘটেনি, বা এটা সম্পূর্ণ অপপ্রচার, ভুয়ো খবর। আমার মনে হয় সমস্ত দিকগুলোই খোলা আছে, সমস্ত দিকগুলোই আমরা ভবিষ্যতে জানার জন্য আমরা অপেক্ষা করব, এবং আপনাদের অবশ্যই আমরা সেই খবর জানাবো। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি মূল্যবান সময় আজকে দিলেন আপনি এই ব্যাখ্যার জন্য। আর আপনারা যারা এই অনুষ্ঠানটা পুরোটা দেখলেন, আপনারা অবশ্যই আপনাদের মতামত এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই এখানে কিন্তু অন্ধকারে, আমরা, আপনিও অন্ধকারে, আমিও অন্ধকারে, সবাই আমরা অন্ধকারে। তো সেই জায়গাটাকে আমরা সবাই কিন্তু জানতে চাই। তো এইটা কিন্তু আপনারা আপনাদের মতামত, আপনারা যা আপনাদের মনে আসছে অবশ্যই আমরা লিখে জানাবেন। এবং সেই সঙ্গে এই ধরনের অনুষ্ঠান যাতে আমরা আরো করতে উৎসাহ পাই, সেই জন্য আমাদের চ্যানেল দুটি, আমার এই চ্যানেল এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখলে আমরা অত্যন্ত খুশি হব। সবাইকে নমস্কার।